আমি পেরেছি, আমি করতে পেরেছি। এবং আজকের এই দিনে আমার এই সাফল্যে আমার শুধুমাত্র দশম শ্রেণীর একটি রিপোর্ট শুধু দায়ী ছিল না, এটা আমাদের গত 10 বছরের অর্জন, 10 বছরের অদম্য প্রচেষ্টা, 10 বছরের উত্থান পতন, ক্রমাগত পড়াশোনার প্রতি লেগে থাকার একটি ফলাফল। 2020 সালে আমরা করোনা মহামারীতে ছিলাম, আমরা পিএসসি পরীক্ষা দিতে পারিনি। 2023 সালে আমরা জিএসসি ব্যাচ হয়েও হয়নি, কারণ আমরা পরীক্ষা দিতে পারিনি। এটা আমাদের জীবনের প্রথম পরীক্ষা ছিল। এবং যারা উত্তীর্ণ হয়েছে, আমার মতো সকল সহযোদ্ধাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন। আমার ব্যক্তিগত পরিচয়ের দিক থেকে আমি একজন শিক্ষক পরিবারের সন্তান। কর্মব্যস্ত পরিবারে জন্ম হলেও আমার জন্ম তিস্তা নদীর পাড় থেকে 3 কিলোমিটার দূরে একটা অজপাড়া গায়ে। আমার মা শিক্ষক হওয়ার সূত্রে এক অভিভাবককে বলছিলেন যে আমি তো মানুষের বাচ্চার জন্য করি, আমি তো তিস্তা পাড়ের মানুষদের ছোট ছোট বাচ্চার জন্য আমি লড়াই করি, আমি তাদেরকে পড়াই, আমার বাচ্চা একদিন মানুষ হবে, আমার মেয়েদেরকে একদিন আল্লাহ মানুষ করবে। আমার মা এই কথাটি বলেছিলেন। আজকে যদি বলা হয় যে আমি কার প্রতিনিধিত্ব করছি, আমি প্রথমেই বলবো আমার সৃষ্টিকর্তার, আমার অন্তর্যামী সৃষ্টিকর্তার, যিনি আমাকে ধৈর্য দিয়েছিলেন। যখন আমার এসএসসি পরীক্ষার সময় আমি হোপলেস হইতাম এবং জানালার দিকে তাকাইতাম, আমার সিট ছিল জানালার পাশে, আমার মনে হতো সময়টা অনেক দীর্ঘ, এক একটা সেকেন্ড এক একটা বছরের মতো। কোনো বন্ধুর কিংবা বান্ধবীর পরীক্ষা খারাপ হলে আমার তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাই ছিল না, কেননা আমার জীবনেই বসন্ত নাইনি, আমি তাদেরকে কি সান্ত্বনা দেবো? ওই সময়টুকু, ওই জার্নিটুকু এত কঠিন ছিল মেনে নেওয়া, যে প্রথম হলেও আমি পারছি না, আমি পেরেও পারছি না। শুধু ধৈর্য রাখতাম, ঈশ্বর জানেন, তিনি আমার পরিকল্পনা জানেন, তিনি আমার পরিশ্রম দেখেছেন, তিনি কবুল করবেন, নিশ্চয়ই তিনি অন্তর্যামী। আজকে আমি সেই সৃষ্টিকর্তার একজন পরিশ্রমী বান্দা হিসেবে এখানে কথা বলছি, আলহামদুলিল্লাহ। আমি দ্বিতীয় যার প্রতিনিধিত্ব করছি, তিনি আমার সাহসী রত্নগর্ভা মা। তিনি আমাকে 10 মাস পেটে ধরেছেন, তিনি ঘর সামলিয়েছেন, তিনি চাকরি করেন, তিনি অন্যরকম একজন উজ্জ্বল নক্ষত্র আমার জীবনে। আমি হয়তো বা গ্রিক দার্শনিকদের বই পড়িনি, আমার মা আমার কাছে একজন দার্শনিক, আমার কাছে একজন জানার জায়গা। আজকে আমার মা এখানে নাই, তবু আমার মাকে দেখেছি একজন মহিলা, একজন নারী জীবনে ঠিক কতটা স্ট্রাগল করতে পারে, কতটা নিজেকে মানিয়ে নিতে পারে। আমাকে শিখিয়েছে যে মেয়ে মানুষ খুব কঠিন জিনিস, মেয়ে মানুষ তরল পদার্থের মতো, যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করতে হয়। তুমি পারবে, তুমি আমার মেয়ে। আমার বাবা একদিন, আমার জ্বর থাকার কারণে আমি কুপারকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতাম, আমার বাবা আমাকে বলতো যে জ্বর আছে, আমি বলছিলাম আমি যাব না। আমার বাবা আমার আবৃত্তিতে বলছিল, আমি জানি আমার মেয়ে পারবে, আমার মেয়ে পারবে না তো কে পারবে? আমি শুধুমাত্র তাই এই কথার জন্য লালমনিরহাটে জেলা শিশু একাডেমি কর্তৃক কবিতা আবৃত্তিতে আমি 21শে ফেব্রুয়ারিতে অংশগ্রহণ করি এবং আমি প্রথম স্থান অর্জন করি। একজন পিতার অবদান, একজন মাতার অবদান আমার জীবনে আমি কোনোদিন ভুলতে পারবো না। পৃথিবীতে সবচেয়ে সর্বহারা হয় সে যে এতিম। আমি আজকে এখানে ফেল করলেও, অকৃতকার্য হলেও আমি বলতাম আমি আমার জীবনের সবচেয়ে ঋণী আমার মা বাবার কাছে। তারা আছে, তারা থাকবে, এবং সফলতা শেষ প্রান্তে গিয়ে আমি বলবো সবকিছু আমি করেছি তোমাদের মুখের হাসির জন্য। ধন্যবাদ। এবং আজকে আরো একটা কথা বলতে ইচ্ছা করে, আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার আমার তিস্তা পাড়ের মানুষদের জন্য। আমি তাদের দুর্বার জীবন ব্যবস্থা দেখেছি। একজন গর্ভবতী নারী যখন মধ্যচরে যখন থাকতো, তখন রাত 12টার পরে তার পেইন উঠলে মধ্যচর থেকে মহিষকোচা কমিউনিটি ক্লিনিকে আসতে মোট 45 মিনিট সময় লাগতো। এই 45 মিনিটে পাঁজর ভরা একটা ব্যথার সম্মুখীন হতো তারা। তিস্তা মহাপরিকল্পনা আমাদের জন্য শুধুমাত্র একটা দাবি ছিল না, এটা ছিল আমাদের জন্য অধিকার। লালমনিরহাট জেলার অনেক মানুষ তিস্তা পরিকল্পনার অংশ হিসেবে আপনারা জানেন, কিন্তু আপনারা যদি দুচোখ ভরে দেখেন, প্রত্যক্ষ করেন আমাদের তিস্তা পাড়ের মানুষদের কষ্ট, আপনারা দেখবেন সেখানে মানুষরা আমাদের থেকেও জীবন সংগ্রামে অনেক এগিয়ে। তারা রাত পোহালে চিন্তা করে আমি গরু কই রাখবো, আমার আশ্রয় কিন্তু যাওয়া হবে কিনা, জায়গা হবে কিনা, আমি কই থাকবো। এবং তারা এতটাই সচেতন তাদের জীবন দশা নিয়ে, হয়তো বা তারা আমাদের মতো পিএইচডি ডিগ্রির প্রতি আগ্রহী না। তারা মাধ্যমিকের গণ্ডি পেরোনোর পরে একটা মেয়েকে বাল্য বিবাহ দেওয়া হয় সেখানে, কারণ মেয়েটার নিরাপত্তার ক্ষেত্র হিসেবে, যে মেয়েটাকে তারা যত তাড়াতাড়ি পারা যায় সেখানে আমরা দিয়ে দিই। এবং সবচেয়ে বড় কথা যেটা, একজন
সাঁতার শেখে আমাদের বাংলাদেশে গোল্ড মেডেল পাওয়ার জন্য, এবং আমার তিস্তা পাড়ের মানুষ সাঁতার শেখে শুধুমাত্র পরিবেশের সাথে নিজেকে টিকিয়ে রাখার জন্য, শুধুমাত্র বন্যার পানিতে একটা বাচ্চা যাতে ডুবে না যায়, 5 বছরের একটি বাচ্চা পর্যন্ত সাঁতার শেখে। অবশ্যই তারা অভিযোজন সম্পন্ন মানুষ, তারা বৈচিত্র্যের মধ্যে টিকে থাকতে পারে। সেই সকল মানুষদের জন্য কাজ করার একটা অবিচ্ছেদ্য একটা বল নিয়ে, অদম্য ইচ্ছা নিয়ে আমার আজকে এই অনুপ্রেরণা ছিল এই জিপিএফআই পাওয়ার পিছনে। জুলাই ছিল আরেকটি, কথা দীর্ঘ হচ্ছে, অথচ আমি ডায়াস পাই না কথা বলার জন্য, সেজন্য দীর্ঘ করছি আমার বক্তব্য, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জুলাইয়ে আমি দেখেছি ভাইয়ের লাশ ভাই কাঁধে নিয়ে মিছিলে যাচ্ছে। আজকে তরুণ প্রজন্ম, বলা যায় যে 50% তরুণ প্রজন্মে যারা আছে তারা খারাপ দিকে যাচ্ছে, তারা খারাপের দিকে যাচ্ছে। কিন্তু 1952 সালে আমরা যে স্পিরিট দেখেছি তরুণ প্রজন্মের মধ্যে, আজ 24 সালে এই যে কয়েকদিন আগের গণ অভ্যুত্থানে, কয়েক বছরের গণ অভ্যুত্থানে সেই স্পিরিট, সেই সেম স্পৃহা, সেই এক চোখে অশ্রু অন্য চোখে অগ্নি নিয়ে আমার ভাই গেছিল মিছিলে। আজকে মোহাম্মদ উসমান বিন হাদির কথা বলতে হয়, তিনি অবশ্যই আমার ভাই। তিনি আজাদি হতে আমাদেরকে শিখিয়েছেন, তিনি ইনসাফ শিখিয়েছেন। আমি শুধু একজন মানুষ হিসেবে তাকে সম্মান জানাই, এবং তাদের মতো হওয়ার জন্য বারবার যদি বাংলাদেশে আবার কোনো গণ অভ্যুত্থানে হাত তুলতে হয়, জেগে থাকতে হয়, আমরা আবার সীমান্তের অতন্ত্র প্রহরী হব। আমরা ফেলানির লাশ দেখেছি, আমাদের আরও স্পৃহা বেড়েছে আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর। শেষ করছি, সকলের কাছে দোয়া প্রার্থী, এবং আপনাদের মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সকল জিপিএফআই প্রার্থী শিক্ষার্থীদের মনে হোক না আমরা জীবনে অনেক ভালো কিছু করেছি। ভঙ্গুর ব্যাচ থেকে, করোনা মহামারী থেকে এত দূর পর্যন্ত আমরা আসতে পেরেছি। সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন। আপনাদের শেষ দিন পর্যন্ত আপনাদের যাত্রা অনেক সুন্দর হোক, অমলিন হোক। সকলের কাছে আমি নিজের জন্য দোয়া প্রার্থী। ধন্যবাদ সকলকে। তোমার নাম কি? আমার নাম তাসলিম স্যার। তোমার মা তো আসে, তোমার বাবা আসছে না? জি স্যার। একটু দাঁড়ান তো বাবা, আপনি গর্বিত বাবা। এই বাবার জন্য একটা হাত দিই সবাই। এই মেয়েটা যখন কথা বলে, তিস্তা পাড়ের মানুষের কথা বলছিল, আমার 2 চোখ দিয়ে পানি ঝরছিল। আপনাকে অনুরোধ করবো, তোমাকে মা বলবো, তুমি যা বক্তৃতা দিলা, কোনো প্রশিক্ষিত বক্তব্য তোমার নয়। আমি চাই তুমি আমার কলেজে ভর্তি হও, তোমাকে বাংলাদেশের সেরা ছাত্রী বানাবো আমি। আমার কলেজে ভর্তি করে দেবেন, কথা দিচ্ছি আপনার মেয়েকে বাংলাদেশের সেরা ছাত্রী বানাবো। আর কে